গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, সকাল সকাল বিশাল বড় এক রাজকার্য নিয়ে বসলাম। যদিও এই রাজকার্য শুরু হয়েছিল আরও 2-3 দিন আগে, আজকে আমি এই রাজকার্যের মধ্যে হাত দিলাম। 2-3 দিন আগে অ্যাকোরিয়ামের মাছগুলোকে আমার হাজব্যান্ড গামলার মধ্যে রেখে দিয়েছিল এই অ্যাকোরিয়াম পরিষ্কার করবে বলে, কিন্তু সে আর তা করেনি। সে বলে শুধু কৃপাকে পরিষ্কার করতে, আর কৃপার তো পরীক্ষা চলছে, ও কি করে পরিষ্কার করবে। এই দেখো, মাছগুলো 2-3 দিন ধরে এই গামলাটার মধ্যে পড়ে আছে। অ্যাকোরিয়াম পরিষ্কার করা তো বেশ ঝামেলার ব্যাপার, আর একা একা না পরিষ্কারও করা যায় না। আমার তো অ্যাকোরিয়াম পরিষ্কার করার সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো কৃপার পরীক্ষা চলছে, তারপর আমার হাজব্যান্ডও পরিষ্কার করছে না, 2-3 দিন এইভাবেই পড়েছিল। তো সেটা দেখে আমি কালকে সন্ধ্যার সময় অ্যাকোরিয়ামে হাত দিলাম। প্রথমে তো জলটা বের করতে হবে অ্যাকোরিয়াম থেকে। এবার ওই যে জল বের করার যে পাইপটা রয়েছে, সেই পাইপ দিয়ে কালকে 3-4 বালতি মতো জল ফেলা হয়েছে। আমিই করছিলাম কাজটা। তারপর দেখলাম পাইপের মধ্যে বালি আটকে গেছে, আমি আর ঠিক করতে পারলাম না। তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম পাইপটা ঠিক করে দিতে। তারপর পাইপ দিয়ে জলটাকে বের করা হলো। আমি বালতি ভরে ভরে জলটাকে বাথরুমে ফেলে দিলাম। এবার অ্যাকোরিয়ামের মধ্যে যে বালি, পাথর, তারপর শোপিস এগুলো রয়েছে, এগুলো তো সব বের করতে হবে। বের করে এগুলো ভালো করে ধুতে হবে। এই যে দেখো, শোপিসগুলোকে আমি বাথরুমে নিয়ে এসেছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এর আগে কখনো অ্যাকোরিয়াম পরিষ্কার করিনি। এর আগে একবার কৃপা অর্জুন আর কৃপা অর্জুনের বাবা, ওরা 3 জন মিলে পরিষ্কার করেছিল। আমি এমনি তো ওই সাথে সাথে একটু ছিলাম, ঘর মুছে দিয়েছি, তারপরে এটা ওটা একটু হাতের কাছে ওদের এনে দিয়েছি, কিন্তু ওরা 3 জন মিলেই পরিষ্কার করেছিল। তো এবার আর কেউ পরিষ্কার করছে না, সেই জন্য আমাকেই হাতটা দিতে হলো। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি তো কৃপাকে জিজ্ঞেস করে করে করছিলাম এই কাজগুলো। এবার বালিগুলোকে সব বের করতে হবে। আর এর মধ্যে থেকে না জিনিসপত্র বালি বের করা খুব ঝামেলা, কারণ অ্যাকোরিয়ামের মুখটা তো ছোট থাকে, ওই জন্য। তো অল্প একটু জল ছিল, সেই জলটাকে এই যে দেখো, এই যে ফোমের মতো এগুলো আছে, এগুলো দিয়ে স্পঞ্জ করে নিতে হয়। ওই জলটা আর বের হবে না পাইপ দিয়ে। তো সেইভাবে ভালো করে অ্যাকোরিয়াম পুরো খালি করে দিচ্ছি। এখন দেখো, এই অল্প একটু বালি আছে, এবার এই বালিটা তুলে ফেলবো। তারপর ওর বাবা এসে যা করার করবে। এর ভেতরটা ভালো করে মুছতে হবে। আমি মেইন কাজটা করে দিলাম, এবার বাদ বাকি সাজানোর কাজ ওদের। সারা ঘর বালি বালি হয়ে গেছে। অর্জুনকে বনবিটা বানিয়ে দিলাম। শুধু বনবিটা খেতে ভালো লাগে বাবা? এর মধ্যে একটু দুধ দিলে ভালো হতো, তাই না? হ্যাঁ, তোর তো দুধ খাওয়া বারণ, আর দুধ খেতে তো তুই ভালোবাসিস না। শুধু হরলিক্সটা খাওয়া যায়, কিন্তু বনবিটাটা একটু তেতো তেতো লাগে, তাই না বাবা? একটু কষ্ট করে খেয়ে নাও। ওর জন্য শ্বাসকষ্টের অসুবিধা রয়েছে, তো ওই জন্য ডাক্তার বলেছে ওকে ওই দুধ বা দুধে তৈরি করা জিনিস, চিংড়ি মাছ, বেগুন এগুলো একটু কম খেতে বলেছে। তো এখন শীত পড়েছে, তো ওই জন্য ওকে এখন এগুলো একটু কম দিচ্ছি। অন্যান্য সময় এগুলো ও ঠিকঠাক মতোই খায়। চিংড়ি মাছ তো খাবেই, চিংড়ি মাছটাই একটু খেতে পছন্দ করে, ওই ইসের মধ্যে কী বলে, মাছের মধ্যে। পনিরটাও খায়, আর দুধ খেতে ভালোবাসে না, সেই জন্য দুধ দেওয়া হয় না, পনিরটা দেওয়া হয়। চিজ খাবে। তো ডাক্তার বলেছিল এগুলো একটু ওকে কম কম দিতে, কিন্তু ও ওগুলো ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া করে। শুধু এই শীতকাল বলে এখন এই বেগুন, চিংড়ি মাছ এগুলো ওকে একটু কম দিচ্ছি। আমি তো স্নান করে পুজো দিয়ে এসেছি, তো এখন এই রান্না করছি। দেখো, মাছের ঝোল করব আর ডিম রান্না করব। এদিকে মাছটা ভেজে নেব, রাতের জন্য ডিম করে রাখবো। আর এখান থেকে 4 পিস মাছ শুধু রান্না করব। 8 পিস মাছ রয়েছে, 4 পিস রান্না করব আর 4 পিস রেখে দেব। দুপুরবেলার জন্য শুধু মাছ খাওয়া হবে। সবজি কি রান্না করব বুঝতে পারছি না। বরকে তো সকালবেলা বললাম 2-1 রকমের সবজি নিয়ে আসতে, তো এখন অবধি সে সবজি নিয়ে আসেনি। মাছটা তো মাছের দোকানদার দিয়ে গেল বাড়িতে, তো ওই জন্য মাছ আর ডিম রান্না করে রাখছি। লাউ শাক রয়েছে, কালকে পাশের বাড়ি থেকে অনেকটা লাউ শাক দিয়েছিল, সেই লাউ শাক রয়েছে। তো কালকেও লাউ শাক খাওয়া হয়েছে, তার আগের দিন লাউ শাক খাওয়া হয়েছে। আজকে আর লাউ শাক আমি রান্না করব না। এমনি ভাতের মধ্যে লাউ পাতা সেদ্ধ দেবো, ওটা খেতে যা ব্যাপক লাগে। লাউ পাতা সেদ্ধ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে, ওয়াও, ওটা খেতে হেভি লাগে আমার। তো ওই লাউ পাতাটা সেদ্ধ দেবো। রান্নাবান্না সেরে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিরামিষে রান্নাঘরে চলে আসলাম। রাধা মাধবের জন্য এখন বানাবো লাউয়ের পায়েস।
লাউটা এসছে কোথা থেকে বলো তো? আমার পাশের বাড়ি থেকে এসছে। কালকে তোমাদেরকে বলছিলাম না যে পাশের বাড়িতে লাউ গাছ হয়েছে, সেই লাউ শাক রান্না করব। তো ওই বাড়ির থেকে এই লাউটা আমাকে দিল। এটা ওদের গাছের প্রথম লাউ। বলল যে এটা দিয়ে লাউয়ের পায়েস করে রাধা মাধবকে ভোগ দিতে। লাউ আর হলো গিয়ে দুধের প্যাকেট, এই দুটো জিনিস ওরা দিয়ে গেছে। চিনি, কাজু, কিশমিশ এগুলোও দিতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করলাম, বললাম আর কিছু দিতে হবে না, চিনি, কাজু, কিশমিশ ওগুলো আমিই দেবো। গাছের প্রথম লাউটা উনি আগে রাধা মাধবের কাছে নিবেদন করবে, সেটাই হলো গিয়ে ওনার মনের ইচ্ছে। আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিল লাউটা নিয়ে যেতে, আমাকেই বলছিল লাউটা নিজের হাতে ছিঁড়ে রাধা মাধবের জন্য নিয়ে যাওয়ার জন্য। তো আমি এর মধ্যে আর সময়ও পাইনি, মানে আমাকে যখন আর কি ডাকছিল সেই সময় আমি ব্যস্ত ছিলাম, সেই জন্য আর আমার ওদের বাড়িতে যাওয়া হয়নি। তো আজকে সকালবেলা উনি ওটা ছিঁড়ে নিয়ে এসছে, বলল ঠাকুরের কাছে লাউয়ের পায়েস করে নিবেদন করতে। তো আমার তো আবার রান্নাঘরে এই যে মাছের ঝামেলা ছিল, তো সেগুলো সব মিটিয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে এই লাউয়ের পায়েস বানাতে। লাউয়ের পায়েস করতে হলে তো কচি লাউয়ের দরকার হয়, ওই জন্য এই লাউটাকে আর বেশি বড় করেনি। লাউয়ের যদি বীজ বেরিয়ে যায় সেই লাউ দিয়ে পায়েস করলে আর টেস্টি হয় না। আমি অর্ধেকটা লাউ দেখো খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম, আর লাউয়ের ভেতরের দিকটুক কিন্তু নেইনি। লাউয়ের ভেতরের দিকে যেখানে বীজ থাকে ওইটুকু নেইনি, উপরের অংশটুকু নিয়েছি। তো লাউটা কেটে এই যে রাখলাম, আর এখানে দুধ জাল দিচ্ছি, ওর মধ্যে এলাচ দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এই পাশে দেখো কড়াইতে ঘি দিয়ে আমি ওই গ্রেট করা লাউটাকে ভেজে নিচ্ছি, যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আঁচ কম করে তারপরে এই লাউটাকে ভেজে নেব, তা না হলে না ওই লাউ কড়াইয়ের সাথে আটকে যাবে যদি জাল বাড়ানো থাকে। ভাজা লাউটাকে দুধের মধ্যে দিয়ে তারপরে অনেকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে যাতে এটা ঘন হয়ে যায়। তা আমি অনেকক্ষণ ধরে এর পাশেই বসেছিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসছে, ঘি দেওয়া হয়েছে তো, ঘি পড়েছে, এলাচ পড়েছে, তো সেই জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমাকে বলেছিল পুরো লাউটা দিয়ে পায়েস করতে, কিন্তু এখানে তো দুধ একটু কম আছে, ওই জন্য আমি পুরো লাউটা আর দেইনি, অর্ধেক লাউ দিলাম। যদি পুরো লাউটা এর মধ্যে দিতাম তাহলে কিন্তু এটা খেতে অতটা টেস্টি হবে না, তো সেই জন্য অর্ধেক লাউ দিয়ে লাউয়ের পায়েসটা করলাম। এবার এর মধ্যে চিনি দেব, লাউয়ের পায়েসে চিনিটা একটু বেশি লাগে, চালের পায়েসে আবার এত চিনি দিতে হয় না। চিনি দিয়ে তারপরে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অনেকক্ষণ সময় লেগেছে এই লাউয়ের পায়েস রান্না করতে। লাউয়ের পায়েস তো রান্না হয়ে গেছে, এবার আমি রাধা মাধবের জন্য বাটিতে পায়েসটা তুলে নিচ্ছি, তুলসী পাতা দিয়ে তার কাছে নিবেদন করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:45 বাজে। তো আজকে ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, এই 4:30 4:45টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপরে এই সন্ধেবাতি পুজো এসব দিয়ে আসলাম। অর্জুনকে ঘুম থেকে তুললাম, ছাদ থেকে জামা কাপড় আনলাম। ওই যে অর্জুন উপর থেকে এসে আবার এখানে শুয়ে পড়েছে, উপরে ঘরে ঘুমিয়েছিল। আজকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও এডিট করার মতো সময় ছিল না, ওই লাউয়ের পায়েস রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে এখন যদি ভিডিও এডিট করতে বসি তাহলে আমার মানে সময় মতো ভিডিও আপলোড হবে না, 3টের সময় আমি আপলোড করতে পারবো না, দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর ভিডিও এডিট করিনি, সেই জন্যই একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলার দিকে। তো একবার মানে একভাবে একটানা ঘুমোতে পারিনি, অনেকবার ব্রেক পড়েছে। এই ধর আমি 2:30টার দিকে শুয়েছি, 3টের সময় উঠে গেছি, আবার 3:30টার সময় উঠে পড়েছি, তারপর যে ওই 3:30টার সময় ঘুমিয়েছিলাম, তো সেই সময় আর আমি টের পাইনি। ওই 3:30 থেকে 4:30 অবধি একদম টানা ঘুম দিয়েছে। কৃপাকে বললাম উপরে ঘর থেকে একটা কম্বল নিয়ে আয়, এই কম্বলটা নিয়ে আসলো, এই কালো কম্বলটা। এখানে তো একটা কাঁথা থাকে, তো ওই কাঁথারে না শীত মানছিল না, শীত করছিল। তো বেশ ভালোই ঘুমটা হলো। কৃপা পড়তে গেছে 5টার সময়, সাইকেল নিয়ে গেছে, একা একা চলে গেছে 5টার সময়, ওর জন্য পড়তে যাবে। আর আমার তো এই সন্ধ্যেবাতি পুজো আচ্ছা এসব হয়ে গেছে এখন। তো আমি এখন ওই সবজি গুছিয়ে রাখবো। সকালবেলা যখন ওই সবজি নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে রাখা হয়নি, তখন তো ওই ঝটপট করে পেঁয়াজ কলিটা কেটে ভেজে নিয়েছিলাম, তো সেই সবজি সব ওই ব্যাগের মধ্যে ওইভাবেই রয়েছে। এখন সবজিগুলো গুছিয়ে রাখবো। আর শীতকালে জানো তো ঘুমালে না একটুও ভালো লাগে না, কেমন যে লাগে। এই যে ঘুম থেকে উঠেছি তো এখন কীরকম যেন লাগছে, কাজকর্ম সেরকম কিছু ছিল না, তো কি আর করা যাবে, সেই জন্য ঘুমিয়েই পড়লাম। ভাবলাম যে না একটু ঘুমিয়ে থাকি, কাজকর্ম যখন কোনো কিছুই নেই, কি করব বুঝতে পারছি না, তাহলে একটু ঘুমিয়েই থাকি।
অর্জুনের জন্য ফুচকা রাখলাম, বাড়ির সামনে দিয়ে ফুচকা যাচ্ছিল, ওই আবার ধোসা যাচ্ছে। অর্জুন ধর তো একটু দাঁড়ান। আজকে শুধু ধোসাই। হ্যাঁ একটা ধোসা দেবেন। আমি একটু আগে ফুচকা নিয়েছি, আপনি আসবেন আমি তো জানি না। না প্রতি বুধবার আপনি আসেন না। আমার মেয়ে বসে থাকে এই ধোসার জন্য। ফাটাফাটি বিকালের টিফিন, এই যে হলো 40 টাকা। আর এখানে সেই ফুচকা রাখলাম আমি আবার, তো আজকে টিফিনটা বেশি হয়ে গেছে। এই কম্বলটা সরা, এই শীত তো এই জন্য কেউ নিচে নেমে খাবে না। নিজের ঘরে একটা কার্পেট পেতে রাখলে ভালো হতো, বিছানার মধ্যেই এখন সমস্ত কিছু নিয়ে বসা হয়। আগে উনি ধোসা নিয়ে এখানে আসতো না, অন্য রাস্তায় ঘুরে বেড়াতো। তো আমি ওনাকে দেখে বলেছিলাম যে আমাদের এই রাস্তায় আসতে। তো তারপর থেকে মাঝে মধ্যেই বুধবার দিন এই রাস্তায় আসতো। তো অনেক দিন পরে ওনাকে পেলাম। উনি গত বুধবারও এসছে, বলে বৃষ্টির মধ্যে আমি এসেছিলাম। তাই বললাম যে আমি তো টের পাইনি, কিন্তু তার আগের বুধবার এসেছিলেন, টের পেয়েছিলাম। সেদিন তো রাখিনি, সেদিন শরীর ভালো ছিল না, তাই এসব কিছু রাখা হয়নি। আজকে তো আগে ওই ফুচকা রাখা হয়ে গেছে, তারপরে ওনার ওই ঘন্টার শব্দ শুনি। তো উনি আসবে জানলে আর এই ফুচকা রাখতাম না, ধোসা আর দই বড়া রাখতাম। দই বড়া অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তো এর পরের দিন দই বড়া রাখবো। উনি নিয়ম করে প্রতি বুধবার আসে না, মাঝে মধ্যে গ্যাপ দেয়। বাবা ছেলেটা মোজা পরে না, ও পারলে সোয়েটারই পরে না, আর তো মোজা। মাকে টুপি পরেছে তো বলে মা আমাকে চোর চোর লাগছে না তো। টাটা বাবা, যাও তাড়াতাড়ি যাও। ও যাবে, আবার কৃপা আসবে, কৃপা এসে আবার পড়তে যাবে। এই তোর ম্যাম কখন ছুটি দেবে আমাকে বলিস তো। ম্যামকে জিজ্ঞেস করিস। সবাই তো পড়তে চলে গেল, এবার আমি আমার কাজকর্মে হাত দেব। সেদিন বাজার থেকে অনেক আটা নিয়ে এসেছিলো, তো সেই আটাটা চেলে রাখবো, তা না হলে না তাড়াহুড়োর সময় ভীষণ ঝামেলা হয়। তাড়াহুড়োর সময় তখন ঝট করে আটা মাখা যায় না, আগে চেলে নিতে হয়, তারপরে আটা মাখতে হয়। ওই জন্য ভাবলাম ওই আটাগুলোকে চেলে কৌটোর মধ্যে রেখে দিই, আর রাতের বেলার জন্য রুটি করব। তো সেই জন্য আটা মেখে রাখবো। আটা মেখে এখন ঢাকা দিয়ে রাখবো, পরে ওরা যখন ডিনার করবে তখন আমি রুটিগুলোকে বেলে ভেজে দেব। এই দেখো আজকে কত সবজি নিয়ে এসছে, পালং শাক, ধনে পাতা, মিষ্টি কুমড়ো, পেঁয়াজকলি, শিম, মূলো, শীতের সমস্ত রকমের সবজি, টমেটো নিয়ে এসছে, করলা নিয়ে এসছে। আগের দিন বাজার থেকে যা যা নিয়ে এসছে সেগুলোই নিয়ে এসছে, সাথে অ্যাড হয়েছে আজকে মটরশুঁটি আর পেঁয়াজকলি। মটরশুঁটি পেঁয়াজকলি এই সেদিন বাজার থেকে নিয়ে আসেনি, তো কালকের জন্য একটু ভাবছি সবজিটা কেটে রাখবো, তারপর বাদ বাকি সব কিছু গুছিয়ে রেখে দেবো। কত সবজি, মূলো আর আমার খেতে ইচ্ছে করে না, শিমও ভালো লাগে না। নতুন জিনিস নিয়ে এসছে বাবা, বের করতে পারছি না। কাঁচা টমেটো এবছর খাওয়া হয়নি, যে দেখো কাঁচা টমেটো নিয়ে এসছে, এবছর প্রথম খাবো কাঁচা টমেটো। তো আমি কালকের জন্য একটু সবজি কেটে রাখি, তারপরে আবার ব্লগ করছি। হ্যাঁ, সবজি কাটার ভিডিওটা শেয়ার করছি না। এই পালং শাকের এই তরকারি খেতে আমার আর ভালো লাগে না। ওই পালং শাকের মধ্যে মূলো, বেগুন, তারপরে শিম এসব দিয়ে যে রান্না করা হয়, ওই তরকারিটা খেতে আমার একদমই ভালো লাগে না। আর আমার বর ওটাই খাবে, ওটাই তার পছন্দ। ছেলেমেয়েরা তো কী বলে ওই পালং পানির খেতে বেশি পছন্দ করে। তো আমার কদিন ধরে ইচ্ছে করছিল ওই পালং শাকের মধ্যে ডাল দেবো, পালংয়ের আর কি বড়া করবো, সেটা আবার খেতে ইচ্ছে করছিল, বুঝলে তো। তো আমার বর আবার ওসব খেতে তো অত পছন্দ করে না, ওকে ওই পালং শাকের সবজি রান্না করে দেবো, আর কয়েকটা পালং পাতা রেখে দেবো, ওই ডাল বাটা দিয়ে বড়া করবো। অনেকগুলো ধনে পাতা নিয়ে এসেছে, ফ্রিজের মধ্যেও ধনে পাতা রয়েছে, সেগুলো বের করে রেখেছে। তো কালকে ধনে পাতার বড়াও করবো, ধনে পাতার বড়াও হবে আর ওই পালংয়ের বড়া হবে, 2 রকমের বড়া করবো। এই দেখো এইমাত্র তো কত সবজি দেখেছো, এখন দেখো সবজি কোনটুকু হয়ে গেছে। কালকের জন্য অনেকটা সবজি কেটে রেখেছে, তো এবার সবজি কমে গেছে দেখো। আমি ভাবছি কি এত সবজি দেখলাম একটু আগে, এখন এইটুকু সবজি আমি ফ্রিজে রাখবো। তার মধ্যেই দেখো ধনে পাতা আগের ছিল, উপরের দিকে ধনে পাতাগুলো আজকের, আর আগের ধনে পাতা রয়েছে নিচের দিকে।
ধনেপাতাগুলো এইভাবেই প্লাস্টিকের ব্যাগে রাখলাম। এই ব্যাগে ধনেপাতা রাখলে বা ধনেপাতা বা শাক যাই হোক না কেন এই ব্যাগে রাখলে না খুব বেশি দিন ভালো থাকে না, এই কেমন যেন শুকিয়ে যায়। কিন্তু এই পাতলা প্লাস্টিকের এই যে ব্যাগগুলো, এই পলিথিন ব্যাগগুলো, এগুলোর মধ্যে না শাক পাতা ভালো থাকে। সেই জন্য আমি এগুলো এই প্লাস্টিক ব্যাগেই রাখি, এই ব্যাগে রাখি না। এই ব্যাগের মধ্যে এইসব সবজি ভালো থাকে কিন্তু শাক পাতাটা ভালো থাকতে চায় না। আর কুমড়োটা এমনিই ফ্রিজের মধ্যে রেখে দেবো, সাজিয়ে এইভাবে রেখে দেবো। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিই। হ্যাঁ, কালকের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আর ফ্রিজে রাখবো না, ঠান্ডা পড়েছে তো, ওগুলো আর ফ্রিজে না রাখলেও হবে, বাইরেই থাকবে, শুধু ঢাকা দিয়ে রেখে দেব, সকাল হলেই তো রান্না করে নেব। এখন আমি অর্জুনকে আনতে যাব, সাইকেল নিয়েই বের হব, আমার সাথে সুইটিও যাবে। তো এইটা হলো গিয়ে অর্জুনের বাবার মাছের ঝোল, পেঁয়াজকলি ভাজা, আর এটা হলো গিয়ে অর্জুনের ডিম রয়েছে আর রুটি রয়েছে। তো অর্জুন বলছে পেঁয়াজকলি ভাজা খাবে, ওকে একটু পেঁয়াজকলি ভাজা দেবো। এই তো উপরে ঘরে চলে আসলাম। তো এখানে এসে এই মশারির 2 কোণাটা আগে করলাম, বাকি 2 কোণা কৃপা করবে। এখন যত যা কাজ রয়েছে সব কৃপা করবে। ওই যে আমার ওষুধ দিচ্ছে, অর্জুনের ওষুধ দিচ্ছে, প্রতিদিন রাতে এটাই হয়। আমি ওই নিচের ঘর থেকে যখন উপরে চলে আসি এরকম মশারি 2 কোণা করে রাখি, আর বাকি কাজ কৃপা করে। আর শুধু বলবে তুমি কেন এত তাড়াতাড়ি খাটের উপরে ওঠো, তুমি খাটের উপরে উঠে কেন তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে যাও, আর সমস্ত কাজ আমাকে দিয়ে করো। ওই ওকে বলে একটু জলের বোতলটা দে, ওই অর্জুনের ইনহেলারটা দে, এইসব বলি। আর ও সেই জন্য খেপে যায়। আজকে লাউয়ের পায়েসটা খেতে যা দারুণ হয়েছিল। আমি তো একটুখানি রেখেছি, ছোট একটা বাটির মধ্যে অল্প একটু রেখেছি। আমি প্রথমে তো রাখিনি, ওই বড় বাটিতে করে ঢেলে ওই সুইটির হাতে দিয়ে দিয়েছি। তো সুইটি বলে আন্টি তুমি রাখো, তুমি রাখো। তারপর আমি ছোট একটা বাটিতে অল্প একটু রেখেছি, আর বাদ বাকিটা ওদেরকেই দিয়ে দিয়েছি। 500 দুধের পায়েস আর কতটা হবে। পায়েসটা খেতে এত ভালো হয়েছে। কৃপা ভালো খেয়েছে, কৃপার বাবা ভালো খেয়েছে, বেশিরভাগটাই কৃপার বাবা খেয়ে নিয়েছে। আমি আর কৃপা অল্প অল্প একটু মুখে দিয়েছি, অর্জুন খায়নি, অর্জুন আবার এসব খেতে চায় না। তো ওই যে বাকি যে লাউয়ের ওই টুকরোটা রয়েছে, তো সেটা দিয়ে ওই পায়েসটা রান্না করব। ওটা তো ওই দাদার কাছে নিয়ে গেছিলাম, উদয়দার কাছে নিয়ে গেছিলাম। উনি বলে আমি আর এটা দিয়ে কী করব, আপনারাই খেয়ে নেন। বাকি যে লাউয়ের টুকরোটা রয়েছে তো সেটা দিয়ে কালকে আবার ওদেরকে পায়েস বানিয়ে দেব। এই পায়েস যে এরকম সুপার ডুপার হিট হবে এ তো আমি বুঝিনি। ওরা যে সবাই এই পায়েস এত ভালো খাবে সে তো আমি বুঝতে পারিনি। তাহলে তো আমি ওই পুরোটাই রান্না করতাম, আরও বেশি করে দুধ দিয়ে পুরোটাই রান্না করে নিতাম। আমি ভাবলাম এটা খেতে কেমন না কেমন হয়, আমি তো আর কোনো দিনে এটা রান্না করিনি, তারপর যদি নষ্ট হয়, ওই জন্য আমি অল্প করে করেছি। হ্যাঁ সেটাই, কৃপা বলে কি অল্প জিনিস খেতে ভালো হয়, এই ব্যাপারটা আমি সবসময় খেয়াল করেছি। অল্প জিনিস না খেতে ভালো হয়, যে জিনিসটা বেশি করে করবে সেই জিনিসটা দেখবে কেমন যেন ফেলানো যায়, সবাই কেমন যেন একটু নাক ছিটকায় এরকম করে। কিন্তু একটু অল্প করে রান্না করবে সেটাই সবার কাছে তখন অমৃত মনে হয়। জীবনে কোনো দিন ভাবিনি রাধা মাধবের কাছে এরকম লাউয়ের পায়েস ভোগে দেবো, কোনো দিন ভাবিনি। কৃপাকে আমি একবার সেই বলছিলাম কি যেন দুধ লাউ না জানি লাউ পায়েস, লাউয়ের পায়েসের কথা কবে জানি আমি একবার বলছিলাম ওকে। কৃপা বলে কি লাউয়ের পায়েস, এরকম নাক ছিটকাচ্ছিল। সেই ধরো অনেক বছর আগের কথা, 1.5-2 বছর আগের কথা। তো আমি আর সেই জন্য কোনো দিন আর কি ভাবিনি যে ঠাকুরকে এইভাবে লাউয়ের পায়েস রান্না করে দেব, এরকম কোনো আইডিয়া ছিল না। আমার হাজব্যান্ড ওরাও এসব খেতে পছন্দ করে না। তো আজকে তো ওই উনি বলাতে ঠাকুরের কাছে ভোগে দিলাম, আর সেটা বেশ সুপার ডুপার হিটও হলো, ভালোই হয়েছে, একটা আইডিয়া হলো নতুন রান্নার ব্যাপারে।